ফোন করে চীনের প্রেসিডেন্টকে উইঘুরদের উপর নির্যাতন বন্ধ করতে বললেন জো বাইডেন। এইবার আমাজনের নদীতে ভাসছে তরল সোনা। মিয়ানমারের উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরও চাপে পড়েছে সেনা সরকার। লাদাখ নিয়ে সমঝোতা, যা বলছে ভারত ও চীন। এবার ইসলাম ধর্ম ছেড়ে ইহুদি ধর্ম গ্রহণ করেছেন কুয়েতের নারী কণ্ঠশিল্পী। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিলম্ব অগ্রহণযোগ্য, বলছে রাশিয়া। ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, অনুব্রত মণ্ডল বলছেন খেলা হবে। এবং সর্বশেষ থাকছে ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা করেছে হামাস। এদিকে ফিলিস্তিনি ইস্যুতে ইরানের সম্মানজনক ও অপরিবর্তনীয় অবস্থানের প্রশংসা করেছে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়া বলছেন, ইরানের ইসলামী বিপ্লবের এই মহান বিজয়ের বার্ষিকীতে দেশটির জনগণের পাশাপাশি ফিলিস্তিনি জনগণও বিশেষভাবে আনন্দিত। আর ইরানের জনগণ ও সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই সমর্থন অব্যাহত থাকবে বলে হামাস আশা করে, যাতে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা যায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রথম ফোনে কথা বলেছেন। আর হোয়াইট হাউসের বরাত দিয়ে জানা গেছে, বুধবার বিকালে দুই নেতার মধ্যে কথা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতে ওয়াশিংটনের সঙ্গে বেইজিং এর উত্তেজনার পারদ বাড়তেই থাকে। বাণিজ্য, গুপ্তচর ভিত্তিক করোনা মহামারী সহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়লেও বাইডেন প্রশাসনের সঙ্গে বিরোধ চলমান রয়েছে। আর এই চলমান উত্তেজনার মধ্যে চীনা প্রেসিডেন্টকে ফোন দিয়েছেন জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের সিনজিয়ানে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গটি শি জিনপিং এর কাছে উত্থাপন করেছেন জো বাইডেন। আর বাণিজ্য ইস্যু, হংকংয়ে চলমান দমনপীড়ন, তাইওয়ানের সঙ্গে উত্তেজনার প্রসঙ্গেও তাদের মধ্যে কথা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোভিড-19 এবং বিশ্ব স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। আর পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং মারণাস্ত্র বিস্তার রোধে আলোচনা হয়েছে। এদিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংঘাত হলে তা উভয় দেশের জন্য একটি বিপর্যয়কর বলে বাইডেনকে সতর্ক করেছেন শি জিনপিং। আর দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি এড়ানোর উপরে গুরুত্ব আরোপ করেছেন চীনা প্রেসিডেন্ট। লাদাখ নিয়ে ভারত ও চীনের সমঝোতা হয়েছে। প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ থেকে দুই দেশের সেনা সরাবে এবং আগের অবস্থানে যাবে। আর ভারতের সংসদে এমনই ঘোষণা করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর তিনি দাবি করেছেন, ভারত তার 1 ইঞ্চি জমিও হারায়নি। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, প্যাংগং লেকের উত্তর তীর থেকে চীনা সেনা পূর্ব দিকে নিজেদের স্থায়ী শিবিরে যাবে। আর ভারতের সেনাও ফিঙ্গার পয়েন্ট 4 থেকে সরে গিয়ে স্থায়ী শিবিরে ফিরে আসবে। তবে সেনা সরবে পর্যায়ক্রমে। ফলে ফিঙ্গার পয়েন্ট 4 থেকে 8 পর্যন্ত কোনো অধিকার থাকবে না। আর পেট্রোলিংও বন্ধ থাকবে। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, আলোচনা চলতে থাকবে। আরও কিছু বিষয়ে সমঝোতা এখনো বাকি। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দুই দেশের কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে সেনা সরানো নিয়ে মতৈক্য রয়েছে। দুই সরকারের সম্মতিতে যে মাপদণ্ড তৈরি করা হয়েছিল তা মেনেই প্যাংগং থেকে সেনা সরানো নিয়ে সমঝোতা হয়েছে। তবে এখনও সেনা সরানোর কাজ শুরু হয়নি। সেনা ও কামান সরাতে বেশ কয়েকদিন সময় লাগে, তাই অন্তত 3 থেকে 4 দিন সময় লাগবেই। এদিকে বিশেষজ্ঞদের মতামত, বাংলায় একটি প্রবাদ আছে, না আচালে বিশ্বাস নেই। আর সেটাই মনে পড়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায়, সেনা সরালেও চীন বিভিন্ন রকম যুদ্ধাস্ত্র ও আগ্নেয়াস্ত্র রেখে যায়, যাতে তারা দরকার হলে দ্রুত চলে আসতে পারে। আর এখানে সেনা প্রত্যাহার মানে সবকিছু নিয়ে আগের অবস্থানে ফিরতে হবে। কুয়েতের নারী কণ্ঠশিল্পী ইবতিসাম হামিদ ঘোষণা করেছেন, তিনি ইহুদি ধর্মে ধর্মাবলম্বিত হয়েছেন। তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। আর ইসলাম ছেড়ে দেওয়ার পিছনে কারণগুলো তিনি ব্যাখ্যা করেছেন। জানা গেছে, তিনি বাসমা আল কুয়েতি নামেই পরিচিত। তিনি বলছেন, আমি ইসলাম ধর্ম ত্যাগ করার ঘোষণা করেছি, আর গর্বের সঙ্গে ইহুদি ধর্ম ধর্মান্তরের ঘোষণা দিচ্ছি। তিনি আরও জানিয়েছেন, ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত তার বিশ্বাসের উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে। তিনি বলছেন, আমি ইহুদি, এটি বলতে পেরে আমি গর্বিত। তবে তিনি বর্তমানে কুয়েতে বসবাস করেন কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরানে দক্ষিণ পশ্চিম অঞ্চলে শুরু হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর স্থল মহড়া। আর এই মহড়ার সাংকেতিক নাম দেওয়া হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 16। আর এতে মূলত IRGCর পদাতিক বাহিনী অংশ নিয়েছে। বাহিনীর প্রধান কমান্ডার বলছেন, পদাতিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করতে এই মহড়ার আয়োজন করা হয়েছে। এদিকে করোনা ভাইরাসের টিকার জন্য ভারতের সহায়তা চেয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আর বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে এই তথ্য জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী ফোন পাওয়ার কথা বুধবার রাতে টুইট করে জানিয়েছেন মোদী। তিনি বলছেন, আমার বন্ধু জাস্টিন ট্রুডোর ফোন পেয়ে আমি অত্যন্ত খুশি। আর কানাডায় কোভিড-19 টিকা সরবরাহের ব্যাপারে আমরা আশ্বস্ত করেছি। প্রসঙ্গত, ভারতের কৃষক আন্দোলন নিয়ে ট্রুডোর একটি মন্তব্যের পর ভারত কানাডা সম্পর্কে কয়েক সপ্তাহ ধরে কিছুটা টানাপোড়েন চলছিল। তবে এই ফোন আলাপের পর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ছড়ানো জল্পনা কিছুটা অবসান হয়েছে বলে মনে করছেন ভারতীয় কূটনীতিবিদরা। এদিকে একটি আলাদা বিবৃতিতে কানাডা সরকার জানিয়েছে, করোনা ছাড়াও ইন্দো প্যাসিফিক অঞ্চলে আইনের শাসন এবং ভারতের সাম্প্রতিক বিক্ষোভ নিয়েও কথা হয়েছে। আর এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে মোদির সঙ্গে কথা বলেছেন জাস্টিন ট্রুডো। দিলীপ ঘোষ লড়াই না করলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন বলে দাবি করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও উল্লেখ করেছেন, মোদী সরকার গরিব কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ, আর মমতা সরকার ভাইপো কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। দিনরাত উনার একটাই চিন্তা, কবে আমার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। আর দিলীপ ঘোষ লড়াই না করলে এতক্ষণে ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিতেন মমতা ব্যানার্জি। আর কোচবিহারে এক জনসভায় বিজেপি নেতা অমিত শাহ এসব কথা বলেছেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে হইচই ফেলে দিয়েছে বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমানের একটি আলোচিত সংলাপ। শামীম ওসমান গত 5 বছর আগে নারায়ণগঞ্জের একটি জনসভায় একটি ডেডলাইনকে সামনে রেখে বলেছিলেন, 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে। আর সেই খেলা হবে সংলাপটি এখন মুহূর্তে দেশের সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর জনপ্রিয় এই উক্তিটি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা ব্যাপকভাবে ব্যবহার করা শুরু করেছে। রাজনীতির মাঠ কিংবা পাড়া মহল্লা কিংবা বিয়ের আসর, পশ্চিমবঙ্গের সবার মুখে একটাই কথা, খেলা হবে। আর এই শুরুটি হয়েছিল রাজ্যটির তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত স্লোগান খেলা হবের মধ্য দিয়ে। গত জানুয়ারি মাসে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে এবং এই খেলার রেফারি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর পর মুহূর্তে নির্বাচনী আমেজ ভর করেছে পুরো পশ্চিমবঙ্গে, যদিও নির্বাচনের দিনক্ষণ এখন পর্যন্ত ঠিক হয়নি। ইরানি পরমাণু বিজ্ঞানী মহসিন ফাখরিজাদেকে ইসরায়েলি স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে হত্যা করা হয়েছে। জানা যায়, ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ একটি ওয়ান-ইন বন্দুকের যন্ত্রাংশ পাচার করে ইরানে নিয়ে এসেছিল। আর এরপরে ওই অস্ত্র দিয়ে বিখ্যাত ওই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। গোয়েন্দা সূত্রের খবরে বলা হয়েছে, ইসরায়েলি ও ইরানি নাগরিকদের 20 গুপ্তচরের একটি দল ওই অতর্কিত হামলা চালিয়েছে। আর এর আগে অন্তত 8 মাস ফাখরিজাদের উপর নজরদারি করা হয়েছিল। আর জিউস ক্রনিকলে বুধবার এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে। আর রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলভি বলেছেন, গুপ্ত হত্যায় ইরানি সশস্ত্র বাহিনীর এক সদস্য জড়িত ছিল। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বুধবার ইসরায়েলি সরকারের মুখপাত্র বলছেন, এসব বিষয়ে আমরা কোনো কথা নাই বলি, তবে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপরে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে ব্যর্থ নীতি নিয়েছিলেন তা থেকে বাইডেন প্রশাসনকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। তেহরানের বিষয়ে ওয়াশিংটনের নীতিতে দ্রুত পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে দেশটি। আর এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, বাইডেন প্রশাসনের উচিত ইরান ইস্যুতে 42 বছর ধরে ব্যর্থ হওয়ায় নীতির কারণ খুঁজে বের করে মার্কিন ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনা। তিনি আরো উল্লেখ করেছেন, গত 4 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের টানা 7টি প্রশাসন ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারে কিনা তা নিয়ে জুয়া খেলেছে, কিন্তু মার্কিন প্রশাসনের সব সরকার সেই জুয়ায় হেরে গেছে। ডোনাল্ড ট্রাম্প এইভাবে জুয়া খেলেছিলেন যে ইরান সর্বোচ্চ চাপের মুখে পতনের হাত থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু তার সে বাজির পরিণতি বিশ্ববাসী দেখেছে। আর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাইডেন প্রশাসনের ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আনার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জাভেদ জারিফ, কিন্তু তার মতে এই সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। এদিকে বছরের শেষের দিক থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে গেছে। তবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের চিত্রটা একটু অন্যরকম। আর সেখানে টিকাকরণকে কেন্দ্র করে নতুন একটি বিতর্ক দেখা গেছে। মূলত করোনা টিকাকরণ কর্মসূচির প্রতি বিশ্বাস রাখতে পারছেন না পাকিস্তানিরা। আর তার নৈপথ্যে রয়েছে পূর্ব অভিজ্ঞতা, যার সঙ্গে জড়িয়ে আছে কুখ্যাত জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের নাম। এদিকে বন্ধু রাষ্ট্র চীনের কাছে 5 লক্ষ করোনা ভ্যাকসিন ডোজ পেয়েছে পাকিস্তান, কিন্তু টিকাকরণ কর্মসূচি এখনো শুরু করা যায়নি।